ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি সমুদ্র পর্যটনের সম্ভাবনা। আর এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন তৌফিক রহমান, মহাসচিব, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, পাট্টা বাংলাদেশ কেন্দ্র। আমাদের সাথে রয়েছেন শামশাদ নওরিন, সহযোগী অধ্যাপক, ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আমাদের একজন ব্যবসায়ীকে পেয়েছি, একজন গবেষককে পেয়েছি যারা আসলে এই বিষয় নিয়ে কাজ করছেন। আমি একটু তার কাছে যাওয়ার আগে একটু আপনার কাছে জানতে চাইব যে আসলে আমাদের এই সমুদ্র ট্যুরিজম অর্থাৎ আমাদের এই যে সেক্টরটা, এই সেক্টরটা আমরা নতুন একটা সম্ভাবনার দ্বার হিসেবে দেখছি এবং নতুনদেরও আমরা দেখছি যে এই সেক্টরে অনেক আগ্রহ আছে। সেক্টরটা আসলে এখন কোন অবস্থানে আছে এবং এদের অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে খুব একটা ক্রুশিয়াল একটা কোয়েশ্চেন আপনি করেছেন, কারণ আমরা দেখছি পৃথিবীর অনেক দেশেই সমুদ্র একটা বড় ভূমিকা রাখছে পর্যটন শিল্পে, এবং বাংলাদেশ কিন্তু সেদিক থেকে অনেক দূরে। কারণ বাংলাদেশের 710 কিলোমিটার যেই কোস্টলাইন আছে তাকে ঘিরে 200 নটিক্যাল যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে, সেটা আমরা শুধু রিসোর্স এক্সপ্লয়টেশনের জন্য ইউজ করছি। কিন্তু সেখানে আমরা কোনো ধরনের পর্যটন শিল্পের বিকাশ অথবা আর কি হতে পারে, সুনীল অর্থনীতি কীভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলোতে কিন্তু খুব একটা চিন্তা করছি অথবা কাজ করছি বলে মনে হয় না। আমরা দেখেছি 2019 সালে, স্যার ভালো বলতে পারবেন, 19 সালে একটা ক্রুজ শিপ এসেছিল, যেটি কিনা বাংলাদেশের পৃথিবীতে আমরা দেখি 3টি বড় পর্যটন শিল্পের মধ্যে ক্রুজ শিপ কিন্তু অন্যতম। তো সেই খাতটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আনভেল করতে পারিনি। আমরা এই দিক থেকে অনেক পিছিয়ে আছি। অন্যদিকে আমরা দেখি আমাদের আশেপাশের দেশগুলো কিন্তু সেই রিসোর্সটাকে ইউজ করছে এবং সেখান থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আহরণ করছে। এবং আমরা উপকূলবর্তী যে পর্যটন শিল্প আছে সেগুলো নিয়ে শুধু চিন্তা করছি। এজন্য আমরা দেখি কোভিডের সময় ডলফিন দেখা গিয়েছিল। আমাদের একটা মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে, তো আমরা দেখি আটলান্টিক ওশানে শুধু হোয়েল ওয়াচিংয়ে কিন্তু বহু ট্যুরিস্ট যায়, এবং সেখানে এই একটা কনসেপ্টের উপর বেস করে সেখানে যে সমুদ্রের যে অর্থনীতি এবং সেটা ট্যুরিজমের উপর বেস করে সেটা ভূমিকা রাখতে পারে, সেখান থেকে কিন্তু বহুমাত্রিকতা পাচ্ছে, যেটা আমরা কিন্তু আনভেল করতে পারছি না। তো এদিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে আছি এবং আমাদের মনে হয় এই বিষয়গুলোতে ভবিষ্যতে দেখা উচিত, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই এত বড় একটা এরিয়া আনঅ্যাটেন্ডেড রয়ে গেছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশ যারা আসলে সমুদ্রের কোল ঘেঁষে রয়েছে তারা আসলে বেশিরভাগই কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউশন এই সমুদ্র থেকেই নিয়ে আসে। তো আমরা কিন্তু এখনও এই সেক্টর নিয়ে অতটা চিন্তা করছি না। বিশেষ করে উপকূল রেখাকে আমরা সামনে রেখে হয়তো কিছু কিছু পর্যটন নিয়ে সামনের দিকে এগিয়েছি, কিন্তু সেটি যথেষ্ট না। একজন ব্যবসায়ী হিসেবে কি মনে করছেন, কেন আমরা এই সমুদ্র পর্যটনকে জনপ্রিয় করতে পারছি না এবং বাধাগুলো কোথায়? আমি বোধ করি বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র ব্যক্তি যিনি দুবার একটা ইন্টারন্যাশনাল ক্রুজ শিপকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। আমি 2017 সালে প্রথমে নিয়ে এসেছিলাম একটা আমেরিকান ভিত্তিক একটা ক্রুজ শিপ, যেটা নাম হচ্ছে সিলভার ডিসকভারার ওদের জাহাজের নাম। এটা 2017 সালে এসেছিল, স্টার্ট করেছিল কলম্বো থেকে আন্দামান হয়ে বাংলাদেশে ঢুকেছিল। সুন্দরবনে ছিল 2 দিন, আমাদের কক্সবাজারের পাশে সোনাদিয়াতে অ্যাঙ্কর করেছিল, ওখানে আমাদের কিছু অ্যাক্টিভিটিস করে চলে গেছিলো। আর 2019-এ করেছিলাম আবার একই জাহাজকে নিয়ে এসেছিলাম, সেটা হলো 3বার। তখন এসেছিল ইন্ডিয়া থেকে, কোচিং থেকে এসেছিল, বাংলাদেশ হয়ে এটা মিয়ানমার চলে গিয়েছিল। সেটা করতে গিয়ে যেটা আমাদের অভিজ্ঞতা, প্রথমে আমি সম্ভাবনার কথা যেহেতু বললেন ওটা আমি বলি। সমুদ্র পর্যটনটাকে আসলে মোটা দাগে 3টা ভাগে ভাগ ওরা করে, সারা বিশ্বেই তাই। একটা তো সমুদ্র পর্যটন, যেটাকে আমরা বলি ওশেন ক্রুজ। আরেকটার কথা উনি বলেছেন যেটা হচ্ছে কোস্টাল ক্রুজ, যেটা উপকূলবর্তী যে ট্যুরিজমটা এটা করে। মজার জিনিস হচ্ছে যে আমরা বাংলাদেশে যে ট্যুরিজমটা নিয়ে এসেছিলাম সেটা দুটার একটাও না। ওটা আমি ওদের কাজ করতে গিয়ে শিখেছি। সেটাকে ওরা বলে হচ্ছে এক্সপেডিশন ক্রুজ। এক্সপেডিশন মানে হলো ওরা যেটা বোঝাতে চায় যে এটা হচ্ছে টিপিক্যাল ট্যুরিজম না, মানে ম্যাস ট্যুরিজম না। আমি একটা উদাহরণ আপনাকে দিই। ওরা যখন রেকি করতে আসলো 2016 সালে, রেকি করে আসার পরে যথারীতি আমি তাদেরকে সুন্দরবন নিয়ে গেছি। সুন্দরবন ওরা দেখেছে, দেখার পরে আমি জাহাজে করে ওদেরকে কটকার কাছে নিয়ে গেলাম। নিয়ে দেখলাম যে কটকার ওই সময় প্রায় 14-15টা জাহাজ কটকাতে দাঁড়িয়ে আছে। ও দেখেই খুব
মানে হয়ে গেল, মানে ক্ষিপ্ত হয়ে গেল আর কি, বললো যে না এখানে তো আসলে আমি আমার ট্যুরিস্টদেরকে রাখতে পারবো না। সো আমার জাহাজটা হলো নর্মাল ক্রুজ শিপ না, এটা হচ্ছে এক্সপেডিশন শিপ, মানে হলো একেবারে একটা নিশ জায়গায় যেখানে আসলে মানুষজন নাই, কম, ওই জায়গাটাকে এক্সপ্লোর করতে চায়। ফলে আমরা ওই কটকা কচিখালি যেটা আমাদের ট্র্যাডিশনাল রুট, ওটাতে কিন্তু আমরা ট্যুরটা করিনি। আমরা কিন্তু এদিকে ওই যে আমরা কি বলা যায় যে হারবাড়িয়া হয়ে তারপরে ডিমের চর হয়ে অন্য অন্য জায়গায় আমরা গিয়েছি। হ্যাঁ, তারপরে ধরেন যখন কক্সবাজারে নিয়ে গেলাম, যখন কক্সবাজার বিচ দেখলাম, ও কক্সবাজার যে বিচ দেখে ওর মাথা গরম হয়ে গেল, বলে যে কী বলো তুমি, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমার ট্যুরিস্ট এখানে তো হারিয়ে যাবে, এটা কিছুতেই হবে না। তা আমারও খুব মন খারাপ। তারপর বলে যে তোমাদের এখানে এমন কি অন্য কোনো কিছু নাই যেটা আমরা একটু এক্সক্লুসিভ কিছু একটা। আমার তাৎক্ষণিকভাবে তখন মনে হলো যে আচ্ছা ওকে নিয়ে আমি একটু মহেশখালী আইল্যান্ডে একটু যাইতে দেখি কী হয়। মহেশখালীতে নামার সাথে সাথে সে ও করে চিৎকার করে উঠলো, আরে আমি তো এটাই চাই, মানে এক্সক্লুসিভ একটা আইল্যান্ড যেটার ভিতরে একটা কমিউনিটি থাকে, ওখানে যারা স্থানীয় লোকজন আছে তারা তাদের নিজের হাতে হ্যান্ডলুম বানাচ্ছে, গ্রামগুলি খুব চমৎকার, গ্রামের ভিতর দিয়ে হেঁটে টেটে সব কিছু করে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সোনাদিয়ার কাছে অ্যাঙ্কর করবে এবং জাহাজে করে আসবে, এসে ওদের যে বোটগুলির নাম হচ্ছে জোডিয়াক বোট, রাবারের বোটগুলি, ওটা করে এসে সাথে তো ইকো ট্যুরিজমের একদম পুরোপুরি ইকো ট্যুরিজম, এটা পুরোটাই আসলে ইকো ট্যুরিজম। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশটা ট্যুরিজমের দিক দিয়ে কখনোই ম্যাস ট্যুরিজম হবে না বাংলাদেশে, মানে হওয়া উচিত না। বাংলাদেশে আসলে নিশ ট্যুরিজমটা হওয়া উচিত, এক্সক্লুসিভ ট্যুরিজমটা হওয়া উচিত। আর এই ওশেন ক্রুজ এটা করতে গিয়ে আমার যেটা মনে হলো যে সেটা হলো যে ওরা সবাই বলেছে যে ভৌগোলিকভাবেও কিন্তু আমাদের একটা বিশাল সম্ভাবনা আছে। আপনি দেখেন যে আমরা কিন্তু ইস্ট ওয়েস্ট বা সাউথ নর্থ দুটাকে কিন্তু আমরা কানেক্ট করছি। ধরেন ইন্ডিয়া থেকে মেইনলি ক্রুজগুলি হয়। আমাদের একটা গবেষণা আমরা করেছিলাম, গবেষণা করে আমরা দেখেছি প্রতি বছর ৪৫টা জাহাজ ওয়েস্ট কোস্ট অফ ইয়েতে আসে, ইন্ডিয়াতে আসে। মানে ওরা মেইনলি আসে হলো গোয়াতে, বোম্বেতে, কোচিংয়ে, চেন্নাইতে ওরা আসে। ওরা ওটা করে ওখান থেকে যায় হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু ক্রুজের একটা বড় মার্কেট। শ্রীলঙ্কায় যায়, শ্রীলঙ্কা করে আসে হচ্ছে আন্দামান। আন্দামান একটু টাচ করে বাংলাদেশ থেকে একেবারে বাইপাস করে ওরা চলে যায় হচ্ছে ইয়াঙ্গুনে। ইয়াঙ্গুন হয়ে ওখান থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া টালেশিয়া হয়ে অস্ট্রেলিয়া হয়ে ওরা কিন্তু ঘোরে। মানে ক্রুজ শিপগুলি খুব ইন্টারেস্টিং, এগুলো কিন্তু ঘুরতে থাকে। প্রতি 2 বছর পর পর ওরা একটা ডেস্টিনেশনে ঘুরে আসে। আমরা 17তে যেটা করেছিলাম, 19-এ আবার 2 বছর পরে ওই জাহাজটাই পুরা পৃথিবী প্রদক্ষিণ করে আবার বাংলাদেশের আমাদের এখানে এসছে। তার মানে হলো যে এখানে একটা সম্ভাবনা আছে এবং গত 50 বছরে আমরা 45টা জাহাজ থেকে একটা মাত্র জাহাজকে কনভিন্স করতে পেরেছি। এখানে কনভিন্সিং পাওয়ারটা খুব ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ক্রুজ যারা করে, বিশেষত ইন্টারন্যাশনাল ওশেন ক্রুজ যারা করে, তারা কিন্তু খুব হাই এন্ডের পিপল হয়। আপনি জানেন ক্রুজ সবসময় কিন্তু এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। আমি যদি আপনাকে উদাহরণ দিই একটা, যে কলম্বো থেকে বাংলাদেশে যে জাহাজটা এসেছিল 14 দিনের ক্রুজ ছিল এবং 14 দিনে ওদের পার পার্সন কস্ট ছিল হচ্ছে $14,000। তার মানে হচ্ছে প্রতিদিন কস্ট হচ্ছে $1,000। মানে এটার মধ্যে ইনক্লুডিং এভরিথিং, মানে ইনক্লুডিং খাওয়া, ইনক্লুডিং সাইট সিইং, এক্সপিডিশন, জাহাজ হাবি যা যা আছে। কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মানে আয়ত্তের মধ্যে হয়তো না, কিন্তু এটার জন্য একটা আলাদা সেগমেন্টেড পিপল আছে যারা সবসময় এখানে মানে নিজের মতো করে ঘুরতে থাকে। ফলে এই জায়গাটা আসলে আমরা টাচ করতে পারি না। আমরা তো দেখছি যে আপনার অনেক ছেলেমেয়েরাই তৈরি হচ্ছে যারা এই সেক্টরে আসতে চাচ্ছে, কিন্তু ওনারা যারা এসছেন তারা খুবই ক্ষুদ্র এবং অল্প কিছু উদ্যোক্তা, এবং তাদের ওরকম মানি সাপ্লাইও নাই যে তারা বড় ধরনের কাজ নিয়ে তারা এগিয়ে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে গবেষণা করছেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, আমি জানি আপনাদের সেলও আছে এবং আপনারা বিভিন্ন সংস্থার সাথেও কাজ করছেন, সেখানে বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের সাথেও আপনি নিজেও জড়িত, সরাসরি কাজ করেছেন। একটু কি বলবেন যে এগুলো নিয়ে কি বিস্তারিত আপনাদের কোনো রোড ম্যাপ হয়েছে, এবং এই যে বিশাল একটা জায়গা আমাদের আনটাচ রয়ে গেছে, এখানে তো আমাদের আসলে বড় একটা সম্ভাবনা এবং মানি আর্নের একটা বড় সোর্স আমাদের রয়েছে এই সমুদ্রকে কেন্দ্র করে, সেটি নিয়ে কি আসলে কোনো রিসার্চ বা গবেষণা হয়েছে, বা কি পরিমাণ হতে পারে, নতুনরা কোন কোন জায়গায় কাজ করতে পারে, সেরকম কি কোনো কাজ করেছেন? জি ধন্যবাদ। আমরা দেখেছি যে আসলে আমরা সমুদ্রের উপর যেই পর্যটন হতে পারে সেই বিষয়ে আসলে ট্যুরিজম বোর্ড অথবা অন্যান্য যে এজেন্সিগুলো আছে রিসার্চ করতে ইন্টারেস্টেড। একেবারে স্পেসিফিক এই বিষয়ের উপরে শুধুমাত্র সেমিনার পর্যন্তই থেকেছে, কিন্তু অ্যাকচুয়াল রিসার্চে যে বাজেট সেটা একেবারে অপ্রতুল। তো আমরা যখন পাঠাই, বিজনেস অপরচুনিটি নিয়ে কোনো অপরচুনিটি নিয়ে বা কোনো রোড ম্যাপ হয়নি।
রোড ম্যাপ আসলে আমার মনে হয় আমি দেখিনি। আমি যেহেতু কোস্টাল অ্যান্ড মেরিন ট্যুরিজম এই কোর্সটাই পড়াই এবং আমার স্টুডেন্টদেরও অনেক সময় আমি এটা নিয়ে রিসার্চ করতে বলি। তো আমি ইন্ডিভিজুয়ালি আমি রিসার্চ করছি, আমার টপিকটা হচ্ছে কোস্টাল অ্যান্ড মেরিন ট্যুরিজমের উপরে পিএইচডি। তো সেই দিক থেকে আমি দেখেছি যে বাংলাদেশের কোন কোন জায়গা আসলে এরকম ওপেন হতে পারে, অথবা এই সুনীল অর্থনীতির জন্য যে দুয়ারটা এখন আমরা দেখতে পাচ্ছি না, সেটা ফিউচারে কিভাবে হতে পারে। আমিও অ্যাজ এ স্টুডেন্ট অর টিচার আমি বলতে পারি যে আমি নিজেও রিসার্চ করতে দেখেছি যে এখানে আসলে অনেক ইনভেস্টমেন্ট দরকার। কারণ আমি যখন একজন ছাত্রকে পাঠাবো তখন সেই ফিজিবিলিটি টেস্ট করবে আসলে এই জায়গায় যে যাবে, অথবা এখানে যখন শিপগুলো আসবে তাদের জন্য পরিবেশ তৈরি করা এবং তারা সিকিউর একটা প্লেসে আসবে। বিভিন্ন ফরেনার যখন আসবে অথবা দেশেও ইনবাউন্ড ট্যুরিস্ট যখন আমাদের আউটবাউন্ড ট্যুরিস্টরা আসবে, ফরেনাররা আসবে, তখন আমাদের দেখতে হবে যে তাদের জন্য কতখানি আমি সেফটি এনশিওর করতে পেরেছি। সামনেই তো ডিসেম্বর মাস, আমরা দেখছি যে লোকাল এবং ইন্টারন্যাশনাল বোথ সাইডেই কিন্তু ডিমান্ডটা অনেক বেশি থাকে ডিসেম্বর আসলে, এবং সেটা আমরা দেখি যে কক্সবাজার কুয়াকাটা হোটেলগুলোতে যে পরিমাণ চাপ থাকে, সেখান থেকে যদি আসলে আমরা পর্যটনকে নতুনভাবে নিয়ে আসতে চাই এবং তাদেরকে নতুন নতুন জায়গা দিতে চাই, সেটার জন্য কি আপনি মনে করছেন যে আসলে আমরা যেই পরিমাণ আসলে নিরাপত্তা দেওয়ার কথা চিন্তা করছি সেই নিরাপত্তার জায়গাগুলো এখন আছে বা তারা নিরাপদ ফিল করে? আমি আসলে একজন পর্যটন উদ্যোক্তা হিসেবে নিরাপত্তাটাকে আসলে খুব বড় করে দেখি না এই কারণে যে দেশের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এটা তো হঠাৎ করে একদিনই তো আসলে পরিবর্তন সম্ভব না। কিন্তু ধরেন কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, যেমন 2013 সালে ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা কক্সবাজার সহ অন্যান্য জায়গায় কাজ করছে। মোটামুটি তারা চেষ্টা করছে, যদিও তাদেরও অনেক লোকবলের সংকট রয়েছে, তারপরে চেষ্টাটা করছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমরা একটু ট্র্যাডিশনাল ট্যুরিজমটাই বেশি করি, এর বাইরে ভাবি না। যেমন কক্সবাজারে আপনি বিদেশিদের কথা ভুলে যান, আপনি দেশি আমরা যারা আছি আমরা তো আসলে 2-3 দিনের বেশি কোনো অ্যাক্টিভিটিস খুঁজে পাই না। কিন্তু দেখেন এত বড় একটা বিচ, আমরাই কিন্তু আবার থাইল্যান্ডে যাই, পাতায়াতে যাই, পাতায়ের বিচটা হলো সর্বসাকল্য হয়তো 3-4 কিলোমিটার হবে, কিন্তু দেখবেন যে ওখানে রিভার বেসড বা ওশেন বেসড বা ওয়াটার বেসড ফ্যাসিলিটিস কত আছে। সেন্ট মার্টিন নিয়ে ইদানিংকালে অনেক কথাবার্তা হচ্ছে। সেন্ট মার্টিন আমরা কি করি, জাহাজ করে যাই, সবাই নেমে টেমে একটু ছবি তুলি, একটু ওই যে মাছ কাঁকড়া এগুলি খাই চলে আসি। অথচ সেন্ট মার্টিন পুরো দ্বীপটাকে ঘিরে এখানে ওয়াটার স্পোর্টস, স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, এখানে ডিপ সি ক্রুজ, এখানে বেলুনিং, কত অ্যাক্টিভিটিস করা যায়, ইন্ডিভিজুয়াল অনেক ব্র্যান্ডিং করা যায়, কত করা যায়। আর কক্সবাজারে খালি বিচ ছাড়া আমরা কিছু ভাবি না। আমরা শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও আসছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আসছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছিলেন? না, আমি বলছিলাম যে কক্সবাজারে শুধুমাত্র ওই হোটেল এবং সমুদ্রে কিছু পা ভেজানো, বড়জোর একটু এই যে টেকনাফ কিংবা হিমছড়ি কিংবা ইনানিতে একটু যাওয়া, এর বাইরে হয়তো একটু মহেশখালী যাওয়া আসা, এর বাইরে আসলে আমরা কিছু ভাবিই না। মানে ধরেন এখানে সমুদ্রের পাশে এত বড় পাহাড় আছে, সেখানে কিন্তু ভালো ট্রেকিং করা যায়, খুব ভালো ট্রেকিং করা যায়। আচ্ছা, তার পাশে কিন্তু বন বিভাগের, আপনি যদি চকরিয়া কিংবা এই দুলা হাজারা সাফারি পার্কের দিকে যদি যান, ইভেন ধরেন দুলা হাজারা সাফারি পার্ক, এটা কিন্তু খুব ভালো একটা পার্ক, আমি নিজে গিয়েছি অনেকবার। এটাও কিন্তু সে অর্থে কিন্তু প্রমোট হচ্ছে না, করে না। তার মানে আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে ব্র্যান্ডিংটা ওভাবে না করার কারণে প্রমোশনটাও হচ্ছে না। এক ধরনের ব্র্যান্ডিংটা এক ধরনের, কক্সবাজার বলতেই আমরা খালি দুই একটা বিচ ভাবি। এই ক্ষেত্রে আমরা দেখি যে এত চাপ যখন পড়ে বিচে, তখন কিন্তু পরিবেশগত একটা ঝুঁকি তৈরি হয় এবং পরিবেশ নিয়ে আমরা একেবারেই অ্যাওয়ার না। তো আমরা যদি আসলে ট্যুরিজমটাকে ডেভেলপ করব, কিন্তু পরিবেশটা যাতে আমাদের ঠিক থাকে সেটি নিয়ে কাজ করব, সেটি নিয়ে কি কোনো কাজ করছেন আপনারা? আমরা এই বিষয় নিয়ে আসলে কাজ করছি। এটা যেহেতু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মেইন প্রায়োরিটি কি থাকে, মেইন প্রায়োরিটি থাকে ওখানকার অ্যাম্বিয়েন্স, সেখানকার আসলে গাছপালা কীরকম, সেখানকার রাস্তাগুলো কীরকম, এগুলো যদি নোংরা থাকে, সেখানে বায়োডাইভার্সিটি যদি না থাকে, তাহলে ট্যুরিস্টরা তো সেখানে আসলে কোনোভাবে অ্যাট্রাক্টেড হবে না। আমি যদি রেডি না করি, শুধু ব্র্যান্ডিং করি, তখন একটা খারাপ রিভিউ যদি চলে আসে ট্রিপ অ্যাডভাইজারে যে আমরা যেই কথা শুনেছি আসলে রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে দেখা গেল এরকম না, তখন কিন্তু নেগেটিভ ব্র্যান্ডিং হওয়া শুরু করবে। তো আমরা যখন যাই তখন আমরা এই বিষয়ে হয়তো অবগত থাকি না, অথবা আমরা জেনেও না জানার ভান করি। দেখা যায় অনেক সময় আমরা এই ডেস্টিনেশনগুলো ডিস্ট্রয় করে ফেলি। যেমন কুয়াকাটা জায়গাটা যেরকম ছিল, এখন এত ম্যাস ট্যুরিজম হচ্ছে,
ফলে এই জায়গাতে খুব বেশি পলিউশন হচ্ছে। এখানে তো ভাঙনের সম্মুখীন হচ্ছে, সেটি নিয়ে তো এখনো আমরা দেখছি না। আমরা একটা সাইড দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, আর এক সাইডে কিন্তু যেটা পশ্চিম দিকে ভেঙে যাচ্ছে, আবার পূর্ব দিকে কিন্তু এখানে চর তৈরি হচ্ছে। তো সেখানে কিভাবে আরো প্ল্যান্টেশন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করার আছে। এই যে বলছে যে কুয়াকাটা যে ঝুঁকির মুখে আছে এবং সেখানে যে বাঁধ নির্মাণ করাটা খুব বেশি জরুরি, এই ঝুঁকিগুলো কি আসলে বাধা না? এবং এটাকে পরবর্তীতে যে লং টার্ম যে পলিসিগুলো, এগুলো কোন কোন জায়গায় কি কি ফ্যাসিলিটি লাগবে, কি কি ফ্যাসিলিটি দিলে ওই জায়গাগুলো আরো বেশি জনপ্রিয় করা যায়, এরকম কি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হচ্ছে? আমি এখানে দুটো জিনিস দেখি। একটা জিনিস হচ্ছে ন্যাচারাল, ধরেন সমুদ্রে ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, উপকূল ভেঙে যাচ্ছে, এটা একটা ন্যাচারাল একটা ফেনোমেনা যে হচ্ছে। আপনার মনে আছে কিনা একসময় কুয়াকাটাতে, ধরেন আমি অনেক আগের কথা বলছি, 97-98 কথা বলছি, ওখানে ওই যে নারকেল বাগান, 250-300 নারকেল বাগান ওই জায়গাটার মধ্যে ছিল, একটা আপনি খুঁজে পাবেন না, সব সমুদ্রের গর্ভে কিন্তু চলে গেছে। তার মানে একটা হচ্ছে ন্যাচারাল, যেটার মধ্যে আমাদের হাত নাই। আমার পয়েন্ট মানে তোলার জায়গাটা হচ্ছে ম্যানমেড এই প্রবলেম। ধরুন আপনি শুরুতে কিন্তু বলছিলেন যে সেন্ট মার্টিনে বা কক্সবাজারে না যাওয়ার কারণে অনেকে ডলফিন দেখেছে। সেন্ট মার্টিনে পৃথিবীর একটা রেয়ার একটা টর্টোয়েস, যেটা নাম হচ্ছে অলিভ রিডলে, যেটা সুদূর অস্ট্রেলিয়া থেকে আসে, শুধুমাত্র ডিম পাড়ার জন্য ওরা এই আইল্যান্ডগুলিতে আসে, ডিম পাড়ে, ডিম পেড়ে তারপর এখানে নিয়ে চলে যায়। দেখেন এই শুধুমাত্র একটা অলিভ রিডলে, এবং খুব ইন্টারেস্টিং এটা কিন্তু, ও কিন্তু ডিম পাড়ে, পেড়ে কিন্তু ওর মা কিন্তু চলে যায়, ও কিন্তু এখানে কিন্তু তার বাচ্চাটা হয়, মানে সে জন্ম হওয়ার পর কিন্তু সে আবার সমুদ্রে চলে যায়, সে আবার সাঁতার কাটতে 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 ওর মা যেখান থেকে এসছে সেই সুদূর অস্ট্রেলিয়া বা ওই জায়গাটার মধ্যে চলে যায়। ওর আবার যখন ডিম পাড়ার সময় হয়, একেবারে ধরেন এটা একদম জিপিআর সেট করার ওর মধ্যে আর কি, ও আবার ঠিক যেখান থেকে তার জন্ম হয়েছিল ঠিক সেই জায়গাতে ফিরে এসে সে আবার ডিম পাড়ে সে আবার সমুদ্রে ফিরে যায়। মানে এই যে স্টোরি, পরিবেশের ভারসাম্য তো একটা বড়, আমি ওইটাই বলছি। এখন আপনি একটা জিনিস বলেন যে এখন তাহলে মানুষ যখন যায় তখন কেন ডলফিন দেখা যায় না, বা অলিভ রিডলে, এটা কিন্তু অনেক কমে গেছে। কেন কমে গেল? তার মানে সমস্যাটা তো আসলে আমাদের, মানে ম্যানমেড। তার মানে হচ্ছে যে এই যে আপনি যেটা বলছিলেন যে এখানে কোনো ধরনের কোনো প্ল্যান নাই, ডেভেলপমেন্ট প্ল্যান নাই, কোনো অ্যাওয়ারনেস প্ল্যান নাই। আমার কথা হলো যে এই দ্বীপটা কিংবা এই কক্সবাজারটা, এটা তো মেনটেন করতে হবে, এটা তো গভর্নমেন্ট একটা প্ল্যান লাগবে। এখানে যে অথরিটিগুলি আছে, অথরিটিগুলিকে অ্যাক্টিভেট করতে হবে। কক্সবাজার নিয়ে আমরা সবসময় একটা কথা শুনি যে কক্সবাজারে খুব ভালো মানের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট নাই। কক্সবাজারে অন্তত পক্ষে এখন 10 থেকে 15টা 5 স্টার মানের হোটেল হয়েছে, তো 5 স্টার মানের হোটেলে যে বর্জ্যগুলি যায় কোথায়? ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান নাই তো। তার মানে এটা কি পরিবেশে আঘাত করছে না? দেখবেন কক্সবাজারের পানি কিন্তু ঘোলা, কক্সবাজারে কিন্তু গিয়ে খুব বিদেশিরা বিশেষত খুব বেশি কিন্তু গোসল করতে চায় না, ওরা কিন্তু একটু টেকনাফের দিকে বা সেন্ট মার্টিনের দিকে, যেখানে পানিটা অনেক বেশি পরিষ্কার, ওখানে কিন্তু পছন্দ করে। আপনি মালদ্বীপে যান, আপনি শ্রীলঙ্কাতে যান, ওদের বীজগুলি দেখেন, পানির কালারগুলি দেখেন। তো তার মানে আমার কাছে হলো যে ন্যাচারাল নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু ম্যানমেড যেটা আমরা সহজেই কিন্তু প্রোটেক্ট করতে পারি, সরকার ইচ্ছা করলে পারে, সেই জায়গাটার মধ্যে আসলে আমাদের কাজটা করা উচিত। সেক্ষেত্রে যদি এই দীর্ঘমেয়াদী বাধাগুলো কাটিয়ে লং টার্মে যদি সাস্টেনেবল কোনো প্ল্যানিং করতে চায়, তাহলে বাংলাদেশের যারা এই সেক্টরে কাজ করছে তাদের কি পরামর্শ থাকে? তাদের অবশ্যই তাদের যে ডেস্টিনেশনগুলো আছে, আমরা শুনি অর্থনীতি কীরকম করতে পারে, অথবা কোন কোন জায়গাতে হতে পারে, কোন জায়গার নেচার ফিউচারে কীরকম হতে পারে, সে বিষয়ে আসলে ইনডেপথ রিসার্চ করা দরকার। এই যে এত চেঞ্জ হয়েছে, এত ট্যুরিস্ট যাচ্ছে, এবং সেখানে স্নর্কলিং থেকে শুরু করে অন্য কী কী ধরনের অ্যাক্টিভিটি করা যেতে পারে, আদেও ওই সেন্ট মার্টিন অথবা কক্সবাজার এরকম থাকবে কি না, অথবা সুন্দরবন আসলে এরকম থাকবে কি না, তার পরিবেশের ভারসাম্য থাকবে কি না, সেটা নিয়ে কিন্তু আমাদের ইনডেপথ রিসার্চ করা দরকার। আমাদের যে মেরিন প্রোটেক্টেড এরিয়া আছে, তো আমরা জানি সেখানে একটা ব্রিডিং জোন করা হয়েছিল, উনি বলছে যে খুব সুন্দর টার্টেল আসছে। আমরা দেখেছি মিয়ানমারে কিন্তু তারা একটা স্পেসিফিক, তারা যখন জেলেরা যায় সমুদ্রে, তারা কিন্তু গান করে, ব্রিডিং টাইমে ফিশ গান করে, এবং তারা তখন বুঝতে পারে যে ফিশারম্যান যে সেখানে ব্রিডিং টাইম হয়েছে। তো এই যে একটা একজনের সাথে অন্য একটা প্রাণীর সাথে মানুষের যে আন্তঃসম্পর্ক, এই সম্পর্ক কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মানুষ বেশি
এক্সপ্লয়টেশন করার চেষ্টা করছে এবং কিভাবে এখান থেকে বেশি রিসোর্স আমরা পেতে পারি অথবা আমরা বেশি টাকা জেনারেট করতে পারি সেই কথাটা কিন্তু আমরা চিন্তা করছি, কিন্তু লং টার্মে কিন্তু আমরা পলিসি চিন্তা করছি না। আমরা দেখছি যে আপনি মহাসচিব প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, এখানে আসলে মানে যেহেতু বাংলাদেশ একটা বড় জায়গা এবং বাংলাদেশকে নিয়ে অনেকেরই চিন্তা, তো বাংলাদেশকে যদি আসলে আমরা এই দক্ষিণ এশিয়ার একটি প্রধান সমুদ্র পর্যটন গন্তব্যস্থল করতে চাই তাহলে আসলে কি কি করতে হবে? প্রথম কথাটা হলো যে এশিয়া প্যাসিফিকের কথা আপনি বলছেন, এশিয়া প্যাসিফিকের অনেক জায়গাতে কিন্তু ক্রুজ একটা বিশাল বড় একটা অবদান লাগছে তাদের অর্থনীতিতে, বিশেষত পর্যটন সেক্টরে। ইনবাউন্ড ট্যুরিজমের কথা যেটা আমরা বলছি, বিদেশিরা বাংলাদেশে আসছে, বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে, কিন্তু যেটা আসলে এই মুহূর্তে প্রধান প্রবলেম যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিস সলিউশন দরকার। হ্যাঁ, যেমন ধরেন বাংলাদেশি যদি কোনো নতুন একটা এয়ারলাইন্স বাংলাদেশি যদি আসতে চায়, হোয়াট ইজ দ্য প্রসিজিয়ার? সে কী করে আমাদের সিভিল এভিয়েশন অথরিটিতে একটা অ্যাপ্লাই করে, ওখানে একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওখানে ফিজ আছে, সে ওই জায়গাটার মধ্যে দেয়। এখন বাংলাদেশি যদি নতুন একটা জাহাজ আসতে চায়, ক্রুজ, মানে এটা হলো উড়োজাহাজ আর এটা হচ্ছে নদী জাহাজ, মানে জাহাজই, দুইটাই জাহাজ। আসতে হলে আসলে প্রসিডিওরটা কী? এখানে ধরেন আমাদের এখানে বন্দরে আসবে তারা, ওখানে কি ইমিগ্রেশনের ব্যবস্থাটা আছে কিনা, ওখানে কাস্টমসের ব্যবস্থা আছে কিনা। ঢাকা এয়ারপোর্ট আসলে যেমন ইমিগ্রেশন আছে, কেউ যদি সমুদ্র বন্দর যদি আসতে চায় আমাদের মংলাতে বা কক্সবাজারে বা ইভেন চিটাগংয়ে, সেই ব্যবস্থাটা আছে কিনা, তার মানে ওটা করতে হবে। আরও যে প্রবলেমগুলি আছে সেটা হলো যে ধরেন এখানে কোনো ভালো মানের টার্মিনাল নাই। আপনি মালদ্বীপে যান, গিয়ে দেখেন, শ্রীলঙ্কাতে যান, আপনি গিয়ে দেখেন কি সুন্দর ক্রুজ টার্মিনাল নাই। আমাদের এখানে প্রপার জেটি নাই, আমাদের এখানে যে বার্দিংয়ের আমাদের ব্যবস্থা নাই। হ্যাঁ, তো এই কাজগুলি আসলে করতে হবে। আপনারা যে রিসেন্টলি বিডার সাথে আমরা দেখলাম যে অনেকগুলো কোলাবোরেশন করছেন এবং যে ওয়ান স্টপ সার্ভিসটা চাচ্ছেন এটা তো বিডাই দিচ্ছে, তাহলে এখন ফরেন ইনভেস্টর যারা আসতে চাচ্ছে এই সেক্টরে টাকা ইনভেস্টমেন্ট করার জন্য, তাদের তো বেশ ফান্ড নিয়ে আসা একটা ঝামেলা, যেটি আসলে বিডা ট্রাই করছে সলিউশন করার জন্য। আমি মনে করি যে বিডা এবং ট্যুরিজম মন্ত্রণালয় এরা দুজন আসলে, বা ট্যুরিজম বোর্ড, এরা আসলে জয়েন্টলি কাজটা করা উচিত। বিডা তো ধরেন শুধুমাত্র ট্যুরিজম নিয়ে কাজ করে না, ওরা হয়তো সব সেক্টর নিয়ে কাজ করে, ওদের কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট। সেই জায়গাটার মধ্যে আমি মনে করি যে ট্যুরিজম মন্ত্রণালয় বা ট্যুরিজম বোর্ড আমাদের যেহেতু আছে, পর্যটন কর্পোরেশন যেহেতু আছে, এদের মধ্যে একটা কোলাবোরেশন হতে পারে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় কি জানেন, সেটা হলো যে আমি যদি সমুদ্র পর্যটন না বলে শুধু পর্যটন নিয়ে বলি, পর্যটনটা বিশেষত ইনবাউন্ড ট্যুরিজম যেটাকে আমরা বলি, এটা কেন জানি সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই। মানে আপনি সেই ধরেন পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, তারপর থেকে হয়তো যতগুলি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে খুব বেশি ট্যুরিজম নিয়ে কথা বলেছে। এটা প্রমাণকে আপনি কী করে পাবেন জানেন? আপনি ওই যে যখন বাজেট হয় তখনই পাবেন। সকল মন্ত্রণালয়ের ভিতরে আমার পর্যটন মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট পায়। কিন্তু এটাও বলি, কিন্তু গার্মেন্টসের পরে, আরএমজির পরে যদি কোনো সেক্টর বাংলাদেশকে ফরেন এক্সচেঞ্জ এনে দিতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে, একটা উজ্জ্বল মানে পজিটিভ ভাবমূর্তি আনতে পারে, পভার্টি অ্যালিভিয়েশন আনতে পারে, সেটা কিন্তু ট্যুরিজম। নতুন যারা এই সেক্টরে উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কি বলবেন? নতুন উদ্যোক্তাদের বলবো অবশ্যই এই সেক্টর এখনো অনেক কিছু ধরাই হয় না, আনটাচ রয়ে গেছে। এখানে অনেক কিছু করার আছে, আমাদের এত বড় একটা সমুদ্রের ইউটিলাইজ করার মতো পসিবিলিটি আছে, সেখানে আসলে আমাদের কাজ করতে হবে। আমরা সমুদ্রকে উপভোগ করব এবং আমরা একটা পুরো অন্য একটা জগতে চলে যাব, কারণ আমরা সবসময় কোলাহল অথবা যে ল্যান্ড রিসোর্সের মধ্যে থাকি সেগুলোকে বাদ দিয়ে আমরা কিভাবে সমুদ্রকে উপভোগ করতে পারি, এটা একটা পুরো আলাদা এনভায়রনমেন্ট হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আমরা আশা করছি যে আসলে এই খাতটা থেকে আসলে ইনকামের অনেক সুযোগ আছে। অনেক সুযোগ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।